আজকে একটা দর্শক রিপোর্ট পড়ছিলাম প্রথম আলোতে। টেলিভিশনের সরঞ্জাম কেনার কাগুজে কোম্পানির ঋণ ইচ্ছাকৃত খেলাপির তালিকায়। কিভাবে কাগুজে কোম্পানি করা হলো? তিনটা কোম্পানির, সেই কাগুজে কোম্পানি করে ন্যাশনাল ব্যাংক থেকে 769 কোটি টাকা হাতায় নেওয়া হয়েছে। এবং এই হাতানোর মূল চক্র হচ্ছে আরিফ হাসান, দেশ টেলিভিশনের এমডি, এখন কারাগারে আটক আছে। তার নেতৃত্বে এই মূলত এই সিন্ডিকেট 769 কোটি টাকা বের করে দিয়েছে। এবং বের করার পর এই টাকা পয়সা আবার বিভিন্ন গ্রুপ, ওই ন্যাশনাল ব্যাংকের মালিক এবং সংশ্লিষ্টদের সঙ্গে আবার ভাগ বাটোয়ারাও হয়েছে। চিন্তা করতে পারেন যে শত শত কোটি টাকা এইভাবে যদি শুধু একটা ব্যাংকের একজন যদি হাতায় নেয়, তাহলে কত লোক ছিল গত 15 বছরে শেখ হাসিনার সময় যারা এইভাবে কাগজে কোম্পানি বানায় নিয়ে তারা টাকা বের করে দিছে। মোটামুটি এস আলম এবং তার তো রান্না বান্নার যারা কর্মচারী, হোটেল রেস্টুরেন্টের চাকর বাকর, পিয়ন, চাপরাশি, প্রত্যেকেই হচ্ছে তাদের নামে কোটি কোটি টাকা ব্যাংক লোন তারা বিভিন্ন কোম্পানি করে বের করে নিছে। এটা তো আমরা জানি। সেটা তো হলো ওই ইসলামী ব্যাংক এবং তার যে 7টা ব্যাংক। এখন এর বাইরে অন্যান্য ব্যাংকগুলো যে আস্ত নেই, তার বড় প্রমাণ হচ্ছে ন্যাশনাল ব্যাংক। ন্যাশনাল ব্যাংক একসময় ছিল শিকদার গ্রুপের হাতে, পরে শিকদার গ্রুপ থেকে শেষের দিকে চলে যায় হচ্ছে এস আলমের গ্রুপে। মানে 2 দফা হচ্ছে লুটপাটের শিকার হয়েছে এই ন্যাশনাল ব্যাংক এবং বিপুল পরিমাণ টাকা বের করে নিয়েছে। তার একটা চিত্র যে কোন কৌশলে কিভাবে এই টাকাটা বের করে নিয়েছে তারা। এখানে বলা হচ্ছে একে একে 3টা কাগুজে কোম্পানি খুলে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক থেকে 769 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। এর মধ্যে নতুন এক প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে পুরনো একটি ঋণ শোধ করা হয়েছে। কিছু টাকা গেছে ন্যাশনাল ব্যাংকের উদ্যোক্তা শিকদার পরিবারের সদস্যদের ব্যাংক হিসেবে। শিকদার গ্রুপের যে পরিবারের সদস্য, তাদের ব্যাংক হিসেবেও চলে গেছে এই টাকা। 2018 থেকে 2020 সালের মধ্যে এসব ঋণ বের করা হয়, যা নেওয়া হয়েছে টেলিভিশনের সম্প্রচার সরঞ্জাম এবং ভবন নির্মাণের নামে। কিন্তু সেই টেলিভিশনের সরঞ্জামও আসে নাই, সেই ভবনও নির্মিত হয়নি, অথচ টাকা কিন্তু বের হয়ে গেছে। এখন এসব প্রতিষ্ঠানের কাছে ব্যাংকটির পাওনা দাঁড়িয়েছে 769 কোটি টাকা। খেলাপিও হয়ে পড়েছে এসব ঋণ। যোগাযোগ করার চেষ্টা করা হলেও গ্রাহকের সাড়া পাচ্ছে না ব্যাংক। সেই কারণে গ্রাহককে ইচ্ছাকৃত খেলাপি ঘোষণা করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রতিবেদন পাঠিয়েছে ন্যাশনাল ব্যাংক। বাংলাদেশ ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের নথিপত্র পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে। ন্যাশনাল ব্যাংকের বর্তমান চেয়ারম্যান, বিএনপি নেতা আব্দুল আল মিন্টুও স্বীকার করেছেন এই লুটপাটের কথা, যে কিভাবে লুটপাট হয়ে গেছে। নথিপত্র পর্যালোচনায় দেখা যায় রাজধানীর মালিবাগের শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়কের 42 নম্বর ভবনের ঠিকানা ব্যবহার করে এইসব অর্থ তুলে নেওয়া হয়। ভবনটি দেশ টেলিভিশনের কার্যালয় হিসেবে পরিচিত। ভবনটির কর্মকর্তা ও কর্মচারীদের নাম ব্যবহার করে ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়। তবে এই ঠিকানায় ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব খুঁজে পায়নি ব্যাংকটি। প্রতিষ্ঠান 3টে হলো প্রকৃতি অ্যাসোসিয়েটস, হাসান টেলিকম ও ব্রডওয়ে রিয়েল এস্টেট। এর মধ্যে ব্রডওয়ে রিয়েল এস্টেটের কাছে পাওনা 668 কোটি টাকা, যাকে ইচ্ছাকৃত খেলাপি হিসেবে চিহ্নিত করে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে ন্যাশনাল ব্যাংক। নগদ অর্থের সংকটে থাকা প্রথম প্রজন্মের এই ব্যাংকের কর্মকর্তারা প্রতিনিয়তই বিভিন্ন শাখায় অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এসব কর্মকর্তার অভিযোগ, টাকা নিয়ে ফেরত না দেওয়া কিছু গ্রাহকের কারণেই ব্যাংকটি এখন বিপদে পড়েছে। ন্যাশনাল ব্যাংক দীর্ঘদিন ধরে শিকদার গ্রুপ ও পরে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন উদ্যোক্তা, পরিচালক ও ব্যবসায়ী নেতা আব্দুল আল মিন্টু। তবে ব্যাংকটির তারল্য সংকট কাটেনি। বাংলাদেশ ব্যাংকের নিশ্চয়তার বিপরীতে বিভিন্ন ব্যাংক থেকে টাকা ধার নিয়ে সংকট কাটানোর চেষ্টা করে যাচ্ছে ন্যাশনাল ব্যাংক। জানতে চাইলে আব্দুল আল মিন্টু বলছেন, ব্যাংক থেকে টাকা নিয়ে অনেকেই ফেরত দিচ্ছে না, অনেকের সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না, এই জন্য তারল্য সংকট তৈরি হয়েছে। পরিচালনা পর্ষদের সবাই 4টি প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃত খেলাপি করার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংক এখন তার নীতি অনুযায়ী পদক্ষেপ নিলে
খেলাপিদের শাস্তি হবে, এতে অন্যরাও শিক্ষা পাবে। আব্দুল আউয়াল মিন্টু আরো বলেন, ব্যাংকের লেনদেন চলতি সপ্তাহে স্বাভাবিক হয়ে যাবে, এই জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। যেভাবে ছলচাতুরি, অর্থাৎ যেই ছলচাতুরি করে টাকা বের করা হয়েছে তার একটা বিবরণ দেওয়া হয়েছে। 2018 সালের 1 নভেম্বর হাসান টেলিকম 275 কোটি টাকা ঋণের জন্য ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখায় আবেদন করে। টেলিভিশনের সরঞ্জাম সরবরাহের জন্য এই ঋণ চাওয়া হয়। একই বছরের 27 নভেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদ এই ঋণ অনুমোদন করে। এরপর 100 কোটি টাকা নগদ তুলে নেওয়া হয় নভেম্বর মাসেই। বাকি টাকা তোলা হয় পরের 3 মাসের মধ্যে। হাসান টেলিকমের চেয়ারম্যান আরিফ হাসান দেশ টেলিভিশন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক আলমগীর জাহান এই চ্যানেলের কর্মকর্তা। আরিফ হাসান নিজে এবং অন্যদের মাধ্যমে এসব টাকা উত্তোলন করেন। ব্যাংক সূত্র বলছে, সরঞ্জাম সরবরাহের জন্য ন্যাশনাল ব্যাংক ঋণ দিলেও অর্থ সেই কাজে ব্যবহার করা হয়নি। অর্থাৎ টেলিভিশন সরঞ্জাম তারা কিনবে, এই জন্য ঋণ দিছে, কিন্তু সেই সরঞ্জাম কেনা হয়নি। পরে প্রতিষ্ঠানটির 22 কোটি টাকা সুদও মকুব করে দিছে। তাদের যে সুদ হয়েছে সেই সুদও মকুব করে দেয় ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী হাসান টেলিকমকে দেওয়া ঋণের 64 কোটি টাকা সরাসরি জমা হয় ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রিক হক শিকদার গ্রুপের প্রধান পরিচালক কর্মকর্তা সৈয়দ কামরুল ইসলাম মোহন এবং শিকদার গ্রুপের 2 প্রতিষ্ঠান পাওয়ার প্যাক ও শিকদার রিয়েল এস্টেটের হিসেবে। দর্শক, এইরকম নানা, আবার একটা দেখেন যে 2019 সালের 23 সেপ্টেম্বর ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেড নামে একটি কোম্পানি খুলে 490 কোটি টাকা ঋণ চেয়ে একই শাখায় আবেদন দেয় এই চক্রটি, আবেদন জমা করে। রায়ের বাজারে 16 তলা ভবন নির্মাণের জন্য এই ঋণ অনুমোদন করে ব্যাংকটি। ওই কোম্পানির একজন পরিচালক আরিফ হাসান, তবে ব্যবস্থাপনা পরিচালক শরীফ উজ্জামান খানও। তাদেরও ঠিকানা রাজধানীর মালিবাগ শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়কের 42 নম্বর ভবনে। মানে একই ভবনে 3টা প্রতিষ্ঠান, সবই কাগজে। এই ঋণে 462 কোটি টাকা নগদ উত্তোলন করা হয়। 462 কোটি টাকা নগদ উত্তোলন করা হয়, বুঝতে পারছেন দর্শক? এর মধ্যে 361 কোটি টাকা ব্যবহার করে হাসান টেলিকমের সুদসহ পুরো ঋণ পরিশোধ করা হয়। তার মানে এই টাকা নিয়ে ওই আগের ঋণটা আবার শোধ করা হয়। বাকি টাকা স্থানান্তর হয় আরিফ হাসান, জৈনিক জোবায়ের ও আদনান সহ বিভিন্ন ব্যক্তির হিসাবে। ব্রডওয়ে রিয়েল এস্টেটকে দেওয়া ন্যাশনাল ব্যাংকের ঋণ শোধ হয়নি, অন্যদিকে 16 তলা ভবনও নির্মিত হয়নি। তার মানে ঋণ নিয়ে যে কি পরিমাণ 9-6, অকল্পনীয় লুটপাটের এই কাহিনী, মানে কল্প কাহিনীকেও হার মানাবে দর্শক। এই কাহিনীগুলো এক এক করে বের হয়ে আসছে দর্শক। জানি না এগুলির ব্যাপারে যে কি শাস্তি বা কি পদক্ষেপ নেওয়া হবে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না দর্শক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।